ওসি প্রদীপকে সাক্ষী সেনোয়ারা বললেন, তুই আমার সংসার শেষ করেছিস। ছেলের ফাঁসির রায় শুনে ভেঙে পড়েছেন লিয়াকতের মা। কান্নাজড়িত কণ্ঠে সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম। ক্ষুব্ধ মুনমুন বললেন, এটা কোনো কথা? জায়েদ খানের মেসেঞ্জার স্ক্রিনশট ফাঁস, কি বলছে সাইবার ক্রাইম ইউনিট? এবার দেখুন বিস্তারিত। ওসি প্রদীপকে সাক্ষী সেনোয়ারা বললেন, তুই আমার সংসার শেষ করেছিস। দীর্ঘ ৭ মাস সেনোয়ারার স্বামী জলিলকে গুম করে রেখেছিলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। তারপর কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার পর মিলেছিল জলিলের লাশ। মঙ্গলবার সকালে সিনহা হত্যা মামলায় সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিতে আসেন সেনোয়ারা বেগম। আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন ওসি প্রদীপ। এ সময় সেনোয়ারা ওসি প্রদীপের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলেন, তুই আমার সুখের সংসার শেষ করেছিস। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫তম সাক্ষী হিসেবে ওসি প্রদীপের হাতে ভিকটিম সেনোয়ারাকে উপস্থাপন করা হয়। তিনি তার সাক্ষ্য দিয়েছেন। একই সঙ্গে হামজালাল ও আলী আহমেদ তাদের সাক্ষ্য দিয়েছেন। তাদেরকে ১৫ আসামির আইনজীবীরাও জেরা করলেও সাক্ষী আলী আহমেদকে জেরা করেননি ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত। এর আগে টেকনাফের আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত চতুর্থ ধাপের ২ দিনের সাক্ষ্য গ্রহণের প্রথম দিনের বিচারিক কার্যক্রম শুরু হয় সকাল 10:15টায়, শেষ হয় সন্ধ্যায়। এই দিন ৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আগে ২০, ২১ ও ২২শে সেপ্টেম্বর ৩ দিনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। তৃতীয় ধাপের প্রথম দিন সাক্ষ্য দেন আব্দুল হামিদ, মোহাম্মদ ফিরোজ ও শওকত আলী নামে ৩ জন। দ্বিতীয় দিন সাক্ষ্য দেন মরিশবনিয়া মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলাম ও ডক্টর রণবীর দেবনাথ। তাদেরকে ১৫ জন আসামির আইনজীবীরা জেরা করেন। এর আগে দ্বিতীয় ধাপের ৪ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত ৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের চতুর্থ দিনে সাক্ষ্য দেন ৬ নম্বর সাক্ষী শামলাপুর বাইতুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। ৩ ধাপের মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস সহ ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাদেরকে জেরাও শেষ করেছে আসামিপক্ষ। অপরদিকে ছেলের ফাঁসির রায় শুনে ভেঙে পড়েছেন লিয়াকতের মা। সিনহা হত্যা মামলায় লিয়াকতের মৃত্যুদণ্ডের আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। তবে পরিবারের অন্য সদস্যরা রায় শুনতে কক্সবাজার আদালতে ছুটে যান। লিয়াকতের মা রোকেয়া বেগমকে সান্ত্বনা দেন প্রতিবেশীরা। রায়ের পর লিয়াকতের বাড়িতে ভিড় জমায় গ্রামবাসী। তবে এই রায়ে প্রতিক্রিয়া জানাতে চায়নি তারা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাব মিয়া। সিনহা কাণ্ডের কিছুদিন আগে মারা গেছেন তিনি। সিনহা হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন ইন্সপেক্টর লিয়াকত। সোমবার দুপুরে কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। আদালত এই মামলায় লিয়াকত এবং বরখাস্তকৃত ওসি প্রদীপের মৃত্যুদণ্ড দেন। এছাড়াও ৬ আসামিকে যাবজ্জীবন এবং ৭ জনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর লিয়াকতের গ্রামের বাড়ি দেখা গেছে। রায়ের খবর শুনে তার মা রোকেয়া বেগম কান্নায় ভেঙে পড়েছেন। এ সময় প্রতিবেশী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেন। এক পর্যায়ে রোকেয়া বেগম নির্বাক হয়ে পড়েন। জানা যায় লিয়াকতরা ৬ ভাই ও ১ বোন। এরই মধ্যে লিয়াকত সবার ছোট। ২০১০ সালে তিনি পুলিশে যোগদান করেন। প্রথমে ডিবি, পরে সোয়াত ও অ্যান্টি টেরোরিজম টিমে কাজ করেন। এরপর পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ার পর টেকনাফ থানার অধীনে বাহারছড়া তদন্ত কেন্দ্রে যোগদান করেন। এলাকাবাসী তাদের পরিবারকে শিক্ষিত পরিবার হিসেবে সম্মান দিত। তবে সিনহা হত্যাকাণ্ডের পর এলাকায় তাকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইউনিয়নের হুলাইন গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ মহিউদ্দিন জানান, সিনহা হত্যার রায় শুনতে লিয়াকতের পরিবারের সদস্যরা কক্সবাজারে চলে যান। রায়ে লিয়াকতের মৃত্যুদণ্ডের আদেশ গণমাধ্যমে প্রচার হলে তার মা রোকেয়া বেগম কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রতিবেশীরা উচ্চ আদালতে আপিল করলে আপনার ছেলে ন্যায় বিচার পাবে বলে সান্ত্বনা দেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম মজুমদারের কাছে লিয়াকতের মৃত্যুদণ্ডের বিষয়ে পটিয়ার কোনো প্রতিক্রিয়া আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিনহা হত্যার ঘটনার রায়ে পটিয়ার এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে কান্না জড়িত কণ্ঠে সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম। বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। আর সেই কষ্টে এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন তিনি। ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম, সিদ্ধান্ত নিয়েছি আমি আর এফডিসিতে যাব না, আর কোনো সিনেমাও বানাবো না। কারণ আমি দেখেছি এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না।
চলচ্চিত্রের লোকজন কখনো আমাকে মেনে নেবে না, আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে। তিনি আরও বলেন, 30শে জানুয়ারি এফডিসিতে পরিচালক শাহিন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, এফডিসিতে যাব না, চলচ্চিত্র নির্মাণ করব না। কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপের সুরে হিরো আলম জানান, এই চলচ্চিত্রের জন্য আমি কি না করেছি। চলচ্চিত্রকে ভালোবাসি বলে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। অনেক দুঃখ কষ্টে সিনেমা ছেড়ে দিলাম। অপরদিকে ক্ষুব্ধ মুনমুন বললেন, এটা কোনো কথা? আমরা শিল্পীরা একই পরিবার। আমি নিজে শিল্পী হয়ে এই ঘটনার জন্য আরেকজন শিল্পীর বিরুদ্ধে মামলা করলে ওই শিল্পী, পরিবার ও সমাজে ছোট হয়ে যাবে। সেই ছোট হওয়াটা আমার নিজের গায়ে লাগবে, তাই নিপুণের বিরুদ্ধে মামলা করব না। চিত্রনায়িকা মুনমুন সোমবার রাতে বিএফডিসির বাগানে জায়েদ খানের ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন। ভোটের দিন জায়েদ খান ও তাকে জড়িয়ে যারা ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন উল্লেখ করে মুনমুন বলেন, কিছু ইউটিউব চ্যানেল আমার টাকা নেওয়ার কথা উল্লেখ করে ভিডিও ভাইরাল করেছে। এতে পারিবারিক ও সামাজিকভাবে আমার মান সম্মান শেষ করে দিয়েছে। আমাদের শিল্পীদের পারিবারিক সংগঠনের একটি নির্বাচন এটি। সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য কেন আমি টাকা নেব, এটি মুখে আনতে লজ্জা লাগছে। যেসব ইউটিউব চ্যানেল এই ভিডিও ছড়িয়েছে খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে মামলা করব। কবে করবেন মামলা? এক সংবাদকর্মীর এমন প্রশ্নে মুনমুন বলেন, প্রস্তুতি নিচ্ছি, সোমবার রাতেও করতে পারি, না হলে আগামীকাল। এত দেরিতে মামলা কেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, নির্বাচনের পরের দিনই আইনের আশ্রয় নিতে গিয়েছিলাম, কিন্তু পরিচালক মালেক আফসারি আমাকে নিয়ে একটি ভিডিও বানিয়ে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলেন, পরে আর করা হয়নি, তাই দেরি হলো। এদিকে মামলা না করতে চাইলেও সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়ে নিপুণের উদ্দেশ্যে গণমাধ্যম কর্মীদের এই অভিনেত্রী বলেন, নিপুণ, তুমি একজন শিল্পী, তুমি কিভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই এই মিথ্যা ভিডিও সংবাদ সম্মেলনে তুলে ধরলে? তুমি নির্বাচন করেছো নেতা হওয়ার জন্য, আমাদের ভোটেই তো তুমি নেতা হবা, কিন্তু একজন শিল্পীকে অসম্মান করে তুমি কি নেতা হতে পারবা? সংবাদ সম্মেলনে মুনমুন নিজ থেকেই টাকা নেওয়ার অভিযোগের ভিডিওটি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভোটের দিন এফডিসির মূল গেট দিয়ে ঢুকে প্রথমে শাহনুরের সঙ্গে দেখা হয়, এরপর 3 নম্বর ফ্লোরের কোনায় জায়েদ খানের সঙ্গে দেখা। তখন আমার মুখে একটি মাস্ক ছিল, সেটা খুলে হাতে রাখি। জায়েদ খান এগিয়ে এসে তাদের প্যানেলের প্রার্থীদের একটি ভাঁজ করা পোস্টার আমার হাতে ধরিয়ে দেন। ওই হাতে মাস্কটি ছিল। আমি তখন আস্তে আস্তে মাস্কটি আমার ভ্যানিটি ব্যাগে রাখি। অপরদিকে জায়েদ খানের মেসেঞ্জার স্ক্রিনশট ফাঁস, কি বলছে সাইবার ক্রাইম ইউনিট? রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ। সেখানে তিনি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জিতে যাওয়া জায়েদ খান, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে একসঙ্গে একটি গ্যাং বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে 2টি স্ক্রিনশট দেখান নিপুণ। সেখানে জায়েদ খানের সঙ্গে নাম না জানা একজনের কথোপকথন রয়েছে। সেখানে জায়েদ খান লিখছেন, ভাইয়া, পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন। অপর প্রান্ত থেকে একজন ভাইয়া লেখেন, বেশ, তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি, তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও। এমন আরও কিছু কথা আছে স্ক্রিনশট দুটিতে। নিপুণের দাবি, ভোটে অনৈতিক প্রভাব খাটিয়েছেন জায়েদ। নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জায়েদ খানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি যাচাই করে দেখেছি, যে স্ক্রিনশটটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি এডিট করা।